একজন লোক একটি মেয়েকে 4 বছর ধরে একটি রুমে আটকে রেখেছে আর প্রতিদিনই এভাবে আটকে রেখে তার সাথে খারাপ কাজ করতে থাকে। আবার সে মেয়েটিকে ছেড়েও দেয়। মেয়েটি স্বাভাবিক জীবনে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এরই মধ্যে মেয়েটি একটি লোককে দেখে সন্দেহ করতে থাকে। তার সন্দেহ ছিল এমন, এই লোকটিই তাকে আটকে রেখেছিল। আসলে সবসময় মেয়েটির চোখ বাঁধা থাকতো, তাই সে জানতে পারতো না লোকটি আসলে কে। মেয়েটি যেই লোকটিকে সন্দেহ করে সেই কি মূলত কিডন্যাপার ছিল? লোকটিকে পেয়ে মেয়েটি বা কি করে আসলে? এমন সব রহস্যময় ঘটনা নিয়েই আজকের মুভি, যার নাম আসমি। তাহলে চলুন আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। প্রথম দৃশ্যে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম আসমি। এই মেয়েটিকেই কেউ একজন আটকে রেখেছে। মেয়েটি যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পাই তার পায়ে একটি ডিভাইস লাগানো। এটা খোলার জন্য সে অনেক চেষ্টা করতে থাকে, তারপরও সে কোনোভাবেই খুলতে পারে না। এরপর সে পুরো রুম ঘুরে পালানোর রাস্তা খুঁজতে থাকে, তবে সে কোনোভাবেই কোনো পথ খুঁজে পায় না। এরপর তার চোখে পড়ে একপাশের দেয়ালে ওয়েলকাম লেখা আছে। এটা দেখে সে দরজার দিকে আগাতে থাকে। একটু আগানোর পর সে লাল দাগ টানা একটা রেখা দেখতে পায়। সে যখনই এই দাগ পার হয়ে পা বাড়ায় তখনই ওই ডিভাইসে অ্যালার্ম বাজতে শুরু করে, আর সে প্রচণ্ড বেগে ইলেকট্রিক শক খেয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন যখন তার জ্ঞান ফেরে তখনও সে ওই ডিভাইসটি খোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, তবে সে কোনোভাবেই এটি খুলতে পারে না। এরপর তার ভয়ঙ্কর রকম তৃষ্ণা পায়। তারপর সে পানি খুঁজতে থাকে, তবে সে কোথাও গিয়ে পানি পায় না, এমনকি বাথরুমের ট্যাবে গিয়েও পানি পায় না। এরপর আসমি যখন বাথরুমের বাহিরে আসে তখন সে অনুভব করতে পারে যে দরজার বাহিরে কেউ একজন আছে। এরপর আসমি অনেক কান্নাকাটি করতে থাকে আর লোকটিকে বলে, তুমি আমাকে এখান থেকে যেতে দাও। তোমার যদি টাকা লাগে তাহলে আমি আমার বাবাকে ফোন করলেই তোমার যত টাকা লাগে সে তোমাকে তত টাকাই দেবে। এভাবেই 5 দিন অতিবাহিত হয়ে যায়। 5 দিন ধরে না খাওয়ার কারণে আসমি অত্যন্ত দুর্বল হয়ে যায়। এরপর আবার ওই লোকটি দরজার কাছে আসে। এবার আসমি তাকে বলে, তুমি কি আমার সাথে খারাপ কিছু করতে এসেছো? এমনটাই যদি তোমার মাথায় থাকে তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব, তবুও এমন কিছু হতে দেব না। এভাবেই 11 দিন কেটে যায়। এর মধ্যে সে পানি পর্যন্ত স্পর্শ করেনি, আর এই কারণে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এরপর ওই লোকটি এসে আসমিকে বলে, তুমি উল্টা দিকে ঘুরে তোমার কাপড়গুলা খুলে ফেলো। এরপর দেখা যায় লোকটি আসমিকে কিছু খাবার আর কাপড় দেয়। সে দ্রুত কাপড়টি পরে নেয়, একই সাথে খাবারগুলোও খেয়ে নেয়। পরের দৃশ্যে আমরা 2020 সালের ঘটনায় চলে আসি, যেখানে আমরা গাড়িতে দুজন মেয়েকে দেখতে পাই। একজনের নাম ইন্দু আর একজনের নাম ঈশা। তারা মূলত আসমির বন্ধু। ইন্দু বলে, 4 বছর পার হয়ে গেল, এখনো আসমির কোনো খবর পাওয়া গেল না। আসমি কি আদৌ বেঁচে আছে? ও কি আদৌ আমাদের মাঝে আর ফেরত আসবে? ঈশা মূলত আসমিকে হিংসা করে। সে বলে, ওর কথা তুলিস না, ও আমার থেকে আমার শিবাকে কেড়ে নিয়েছে। আমি শিবাকে কত ভালোবাসতাম, কিন্তু শিবা ওর পিছেই পড়ে থাকতো। এসব কথা বলতে বলতেই তাদের গাড়ির সামনে হঠাৎ একজন লোক চলে আসে আর খুব বড় ধাক্কা খায়। ইন্দু গাড়ি থেকে নেমে যা দেখে তা একেবারেই চোখ কপালে ওঠার মতো। সে দেখে এই লোকটি আর কেউ নয়, এটা তার বান্ধবী আসমি। তারা দুজন দ্রুত আসমিকে হসপিটালে নিয়ে যায়। ইন্দু মুহূর্তেই শিবাকে ফোন করে আর সবকিছু খুলে বলে। শিবা সাথে সাথেই হসপিটালে চলে আসে। এরপর ইন্দু শিবাকে হসপিটালে রেখে জরুরি কাজে বের হয়ে যায়। শিবা হসপিটালে আসমিকে দেখাশোনা করতে থাকে। পরের দিন আসমির বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, তবে সে যখন উঠতে চেষ্টা করে দুর্বল হওয়ার কারণে সে পড়ে যায়। শিবা আসমিকে সাহায্য করে বাথরুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় ইন্দু হসপিটালে আসে আর আসমিকে জড়িয়ে ধরে। এই সময় তারা দুজনই প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। আসমি তখন তার বাবা মার কথা জানতে চায়। তখন ইন্দু জানাই, তুমি হারিয়ে যাবার পর তোমার বাবা মা দুজনই আত্মহত্যা করেছে, তারা আর পৃথিবীতে নেই। এটা শুনে আসমি আরো মানসিকভাবে ভেঙে পড়ে আর কান্নাকাটি করতে থাকে। রুম থেকে বাহিরে এসে ইন্দু শিবাকে বলে, আসমি এই 4 বছর কোথায় ছিল? ও কি নিজেই কোথাও চলে গিয়েছিল, নাকি কেউ ওকে কিডন্যাপ করেছিল? ও তো এমন মাঝে মাঝেই বাড়ি থেকে রাগ করে চলে যেতে চাইতো। তখন শিবা বলে, ওকে দেখে তো মনেই হচ্ছে ওকে কেউ কিডন্যাপ করেছিল, কারণ ও তো খুব দুর্বল হয়ে আছে। এরপর ইন্দু শিবাকে বলে, আমি তো ওকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, কারণ আমার বাড়িতে অনেক লোকজন আত্মীয় স্বজনে ভরা। তুমি কি ওকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে? আর আসমির তো কোনো আত্মীয় স্বজনও নেই যে তার বাড়িতে গিয়ে উঠবে ও। তখন শিবা বলে, আসমির যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি ওকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো। এরপরে ইন্দু আসমিকে বলে, তুমি কিছুদিন শিবার বাসায় গিয়ে থাকো। আসমির যেহেতু কোথাও যাবার জায়গা নেই তাই সে শিবার সাথে যেতে রাজি হয়। শিবা আসমিকে তার রুমে নিয়ে যায় আর বলে, তুমি এখানে রেস্ট করো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। কিছুক্ষণ পর যখন শিবা নাস্তা নিয়ে আসে তখন সে দেখে আসমি মেঝেতে শুয়ে আছে আর তার পায়ে কালো একটা দাগ। শিবা যখনই তার পায়ের কালো ওই দাগে হাত দেয় তখনই সে ভয়ে চমকে ওঠে আর জোরে জোরে বলতে থাকে, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও।
শিবা তখন কিছু বুঝে উঠতে না পেরে সেখান থেকে চলে যায়। এরপর আবার আমরা গল্পের পিছনে ফিরে যাই। 4 বছর লোকটি আসমিকে বন্দি করে রেখেছিল, আর লোকটি সবসময় আসমির চোখ বেঁধে রাখত যাতে আসমি কোনোভাবেই তাকে চিনতে না পারে। খাবারের সময় হলে লোকটি তার খাবার দিয়ে যেত, আর যখনই মন চাইতো লোকটি এসে আসমির সাথে খারাপ কাজ করে চলে যেত। 2 বছর পর লোকটি এসে আসমির সামনে খাবার ফেলে রেখে চলে যেতে শুরু করে, আর আসমি এত ক্ষুধার্ত থাকতো যে সে ওই সব ফেলে যাওয়া খাবারই খেত। পরের দৃশ্যে আবার আমরা বর্তমানে ফেরত আসি। আসমি শিবার বাড়িতে 6 মাস অতিবাহিত করে ফেলেছে, কিন্তু আসমি শিবার সাথে ঠিকমতো কথা বলতো না, এমনকি খাবারও খেত না। এগুলোর কারণে শিবা আসমিকে বলে, তুমি যদি এমনই করতে থাকো তাহলে কিভাবে তোমার সবকিছু ঠিক হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি চাই তুমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো। এরপর আমরা দেখি সেখানে ইন্দু আসে। সে বলে, ভেবেছিলাম তুমি যেহেতু হারিয়ে গিয়েছিলে, আমরা ভেবেছিলাম তুমি হয়তো আর ফেরত আসবে না, তবে একমাত্র শিবাই বিশ্বাস করতো তুমি বেঁচে আছো আর তুমি নিশ্চিত ফিরে আসবে। আসলে শিবার ভালোবাসাই তোমাকে ফিরিয়ে এনেছে। এখন আর তোমার অতীত ভেবে বর্তমানের সবকিছু নষ্ট করা ঠিক হবে না। তোমাকে এই বর্তমান পৃথিবী হাতছানি দিয়ে ডাকছে। এগুলা শোনার পর আসমি বলে, আমার সবকিছু জেনে কি শিবা আমাকে অ্যাকসেপ্ট করবে? তখন ইন্দু বলে, শিবা আসলে তোমাকে অনেক ভালোবাসে, তাই তাকে তোমার একবার হলেও সুযোগ দেওয়া উচিত। পরের দিন আসমি অনেক সেজে আকর্ষণীয়ভাবে শিবার সামনে আসে, তবে শিবা আসমির ওপর রাগ করে থাকে, তাই সে আসমিকে এড়িয়ে চলতে থাকে। তখন আসমি তাকে জড়িয়ে ধরে আর বলে, চলো আমরা বিয়ে করি। শিবা রাজি হয়ে যায় এবং তারা বিয়েও করে নেয়, আর বিয়ের পর তারা বাসর রাতও করে ফেলে। আর বিয়ের পরও আসমি তার ভয়ঙ্কর সব অতীত নিয়ে স্বপ্ন দেখে আতঙ্কিত হতে থাকে প্রতিদিনই, আর এগুলো দেখে শিবা আসমিকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে থাকে। পরের দিন শিবা আসমিকে বলে, বেশ কিছুদিন ধরেই খেয়াল করছি তুমি ঠিকমতো ওষুধ খাও না, তুমি থেরাপি নিতেও যাও না, এসব কারণেই তোমার এমন সমস্যা হচ্ছে। আসমি বলে, আমি যখন ওষুধ খাই তখন আরও দুর্বল হয়ে যাই, আর থেরাপি ঘরকেও আমার সেই ঘরের মতোই লাগে যেখানে আমি দিনের পর দিন বন্দি ছিলাম। এরপর আসমি শিবাকে বলে, আর কিছুদিন সময় দাও আমাকে, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। এরপর কিছুদিন পর শিবা তার চাকরিতে প্রমোশন পায়, আর এই জন্য সে তার বস রাজেশকে ডিনারের জন্য আমন্ত্রণ করে। এরপর শিবা আসমিকে বলে, আজ রাতে আমার বস বাসায় আসবে, তুমি আজ রাতে একটু ভালো ভালো রান্না করবে। এটা শুনে আসমি বলে, তুমি আমাদের বাসায় এখন কাউকে এনো না প্লিজ, আপাতত আমি অন্য মানুষকে সামনে দেখতে চাই না। এরপর শিবা বলে, তুমি কোনো চিন্তা করো না, সে আসলে আমার বড় ভাইয়ের মতো, সে আমাকে বিভিন্ন সময় নানা রকম সাহায্য করেছে, এমনকি আমার কাছে টাকা পয়সা ছিল না যখন, তখনও সে আমাকে সাহায্য করেছে। এই কথাগুলো শোনার পর আসমি রাজি হয় এবং সে ভালো ভালো কিছু রেসিপি রান্না করে এবং সাজগোজ করে। আজ আসমিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর তার বস আসে, আর সে আসমিকে দেখে বলে, তুমি অনেক সুন্দরী। তবে এই কণ্ঠটা আসমির অনেক চেনা মনে হতে থাকে, কি যেন একটা সন্দেহ ঢুকে যায় তার মধ্যে। এরপর আসমি যখন খাবার পরিবেশন করছিল, শিবা বলে, প্রফেসর, আমার বউ অনেক ভালো রান্না করে। এরপর আসমি অনেক আগ্রহ নিয়ে শিবাকে জিজ্ঞেস করে, তুমি তোমার বসকে প্রফেসর কেন বলো? এটা শুনে তার বস বলে, আমি এই আইটি কোম্পানি শুরু করার আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, আর এই কারণেই আমরা কর্মীরা সবাই তাকে ভালোবেসে প্রফেসর বলে ডাকি। হঠাৎ প্রফেসর গীতার শ্লোক বলতে শুরু করে, আর এটা শুনে আসমির আরও সন্দেহ প্রখর হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আসমি শিওর হয়ে যায় যে শিবার বসই তাকে কিডন্যাপ করেছিল, কারণ ওই কিডন্যাপার আসমিকে গীতার শ্লোক শুনিয়েছিল। ডিনারের পর শিবা এবং তার বস রাজেশ দুজন মিলে ড্রিঙ্ক করতে শুরু করে। তার বস অস্বাভাবিক ড্রিঙ্ক করে ফেলে এবং সে বাড়িতে যাওয়ার মতো অবস্থায়ও থাকে না, আর এই কারণে সে বলে, আজ আমি তোমার বাসাতেই থেকে যাই। এটি শুনে শিবা তার বসকে একটি রুম দেয় ঘুমানোর জন্য, আর এরপর সে এসে আসমির পাশে শুয়ে পড়ে। শিবা ঘুমানোর পরপরই আসমি একটি বন্দুক হাতে নেয়, যদিও এটা আমরা বুঝে উঠতে পারি না এই বন্দুকটি আসলে কোথা থেকে আসলো। এরপর আসমি রাজেশের রুমে যায় এবং তার গায়ের গন্ধ থেকে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এই রাজেশই তাকে কিডন্যাপ করেছিল। এরপর সে রাজেশকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে আর একটি চেয়ারে শক্ত করে বেঁধেও ফেলে। এরপর রাজেশ চিৎকার করতে শুরু করলে সে তার ছোট প্যান্ট রাজেশের মুখের মধ্যে দিয়ে টেপ মেরে দেয়। এরপর আসমি রাজেশকে জিজ্ঞেস করে, আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম, নাকি আমার বাবা মার সাথে তোমার কোনো শত্রুতা ছিল? তুমি জানো আমি ডাক্তার হতে চেয়েছিলাম, তুমি কেন আমার জীবন থেকে 4টা বছর নষ্ট করলে, আবার কেনই বা ছেড়েও দিলে? এখন কি আবার অন্য কোনো মেয়েকে এভাবে আটকে রেখেছ? তার জীবনটাও আমার মতো নষ্ট করে দিচ্ছ? দ্রুত বলো, কোথায় সেই ঘর, আর এখন কাকে ওখানে আটকে রেখেছ? এসব বলতে বলতেই আসমি গুলি করতে থাকে। গুলির শব্দে শিবার ঘুম ভেঙে যায়, আর সে নিচে এসে এসব দৃশ্য দেখে। সে সব দেখে খুব অবাক হয়ে যায়। আসমি তখন যে গুলিটা করেছিল ওটা ছিল একটা ফাঁকা গুলি। শিবা তখন আসমিকে জিজ্ঞেস করে, তুমি আমার বসকে কেন এভাবে বেঁধে রেখেছ? তখন আসমি বলে, আজকে আমার জন্মদিন, আর এটাই আমার উপহার, আর এই জঘন্য লোকটিকে মেরে আমি আমার জন্মদিন পালন করব।
শিবা আসমির কোনো কথাই বুঝতে পারে না, আর এই কারণে সে খুব রেগে যায় আর বলে, তুমি কি সব পাগলামি করছো? আজকে তো তোমার জন্মদিন না, তাহলে এসব পাগলামির কি মানে? তখন আসমি বলে, আজকে আমার বার্থডে না ঠিক, তবে আজকে তার ডেথ ডে। এই কথাটা শুনে শিবা খুব অবাক হয়ে যায় আর তার কাছে সবকিছুই এলোমেলো লাগতে থাকে, কারণ সে কিছুই বুঝতে পারছিল না। তখন আসমি বলে, এই সেই লোক যে আমাকে আটকে রেখেছিল 4 বছর, আমার জীবন শেষ করে দিয়েছে এই লোকটি। আমি তার ভয়েস শুনেই চিনতে পেরেছি। এটা শুনে শিবা বলে, শুধু ভয়েস? এটা শুনে শিওর হয়ে গিয়েছো? আসমি বলে, এতটুকুই আমার জন্য এনাফ। এরপর শিবা আসমির এসব পাগলামি দেখে রাজেশের বাধা খুলতে যায়। তখনই আসমি গুলি করে তাদের লক্ষ্য করে। অল্পের জন্য তাদের গায়ে গুলি লাগে না। এরপর শিবা আসমিকে শান্ত করার জন্য বলে, আমি অনেকদিন ধরেই আমার বসকে দেখেছি, সে খুব ভালো মানুষ, সে এমনটা করতেই পারে না। এরপর দেখা যায় রাজেশের অনেক শ্বাসকষ্ট হচ্ছিল। তখন শিবা আসমিকে অনেক অনুরোধ করে এবং রাজেশের মুখ খুলে দেয় এবং মুখ থেকে ছোট প্যান্টটিও বের করে। তখন আসমি বলে, এই শয়তান আমার ছোট প্যান্টের জন্য পাগল ছিল, আর এই জন্যই আমি তার স্বাদ মেটাচ্ছি। এরপর রাজেশ পানি খেতে চাইলে শিবা পানি আনতে যেতে চাই, আর তখনই আসমি শিবাকে গুলি করার ভয় দেখায়। আর তখন সে রাজেশকে বলে, তুই আমাকে 11 দিন পানি না দিয়ে রেখেছিলি, এখন দেখ কেমন লাগে। তখন শিবা তার বসের কথা শুনে বলে, আমি পানি আনবই, যা করার করো। তখন শিবা তার বসের জন্য পানি আনে আর খেতেও দেয়। এরপর রাজেশ বলে, পুলিশ কমিশনার আমার বন্ধু, আমি তোমাদের দুজনের নামেই মামলা করব, আমি তোমাদের দেখে নেব। রাজেশ শিবাকে দোষ দেয়, আরো বলে, এগুলো তোমারই পরিকল্পনা, আমার সম্পত্তির লোভে তুমি তোমার বউকে দিয়ে সব করাচ্ছ। এগুলো শোনার পর আসমি আরো রেগে যায়। এরপর শিবা আসমিকে অনুরোধ করে তার বসকে যেতে দেবার জন্য। এরপর শিবা বলে, রাজেশ যদি অপরাধ করে থাকে তাহলে আমরা তার জন্য পুলিশের কাছে যাব। এটা শুনে আসমি বলে, তুমি তো শুনলেই তার বন্ধু পুলিশ, তাই আমরা তার কিছুই করতে পারবো না পুলিশে দিয়ে। সব ঠিক আছে, কিন্তু প্রমাণহীন তুমি আমার বসকে এভাবে নির্যাতন করতে পারো না। এটা শুনে আসমি হাসতে শুরু করে আর বলে, তুমি এটাকে নির্যাতন বলছো? আর আমার সাথে 4 বছর রোজা করেছে, সেটাকে তুমি তাহলে কি বলবা? সে 4 বছরে প্রতিদিন আমার সাথে খারাপ কাজ করেছে, অত্যাচার করেছে, খেতে পর্যন্ত দেয়নি। এমনকি যখন আমার পিরিয়ড হয়েছে তখনও আমাকে ছাড়েনি এই নরপিশাচ। তবে শিবা রেপ করার কথা শুনে খুব অবাক হয়ে যায় এবং বলে, তুমি তো আমাকে এই কথাটা আগে কখনো বলনি। এরপর শিবা আসমিকে ঘরের বাহিরে আসতে বলে এবং আসমিকে বলে, তুমি রেপের ব্যাপারে তো কখনো আমাকে কিছু বলনি। তখন আসমি বলে, আমি চাইনি তুমি আমার অত্যাচারের কথা শুনে কষ্ট পাও, তাই বলিনি। তখন শিবা বলে, সব ঠিক আছে বুঝলাম, তবে আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই তাকে দোষী প্রমাণ করার মতো। তাছাড়া তুমি তো সেই ঘরের ব্যাপারেও তেমন কোনো তথ্যই দিতে পারো না, তাই আমাদের উচিত তাকে ছেড়ে দেওয়া, না হলে আমরা বিপদে পড়ে যাব। তখন আসমি বলে, তুমি তার দোষ স্বীকার করতে বলো, আমি তার জবানবন্দি রেকর্ড না করা পর্যন্ত তাকে ছাড়বো না। শিবা কি করবে এটা বুঝে উঠতে পারছিল না। এরপর আসমি বলে, তুমি তার কাছে গিয়ে দেখো তার বুকে কোনো কালো দাগ আছে কিনা, আমি একদিন এই দাগের কথা শুনেছিলাম তার মুখে। এরপর শিবা গিয়ে সত্যি তার বসের বুকে কালো দাগ দেখতে পাই। এটা দেখে শিবা পুরো অবাক হয়ে যায় আর সে বুঝে ফেলে তার বস রাজেশই আসমিকে বছরের পর বছর আটকে ধরে নির্যাতন করেছে। এবার সে তার বসকে বলে, আমি চাই আপনি আপনার দোষ স্বীকার করে নিন, তাহলে হয়তো আসমি আপনাকে ছেড়ে দিবে, তা না হলে নিশ্চিত সে মেরে দেবে। এটার উত্তরে রাজেশ বলে, আমি কিছুই করিনি, জানিও না, তাহলে আমি কি স্বীকার করব? এটা শুনে শিবা বলে, আপনি যদি দোষ নাই করবেন তাহলে আসমি কিভাবে জানলো আপনার বুকে কালো দাগ আছে, আর কিভাবেই বা আপনার কণ্ঠ চিনতে পারলো? এটা শুনে রাজেশ নিশ্চুপ হয়ে যায়। রাজেশ শিবাকে বলে সে প্রস্রাব করতে যাবে, এর জন্য একটু বাঁধন খুলে দিতে বলে। শিবা এসে এটা আসমিকে বলে। আসমি এটা শুনে বলে, আমি একদিন খুব দুর্বল ছিলাম, আমার ওঠার মতো কোনো শক্তিও ছিল না, আমি যেখানে ছিলাম সেখানেই আমার প্রস্রাব করতে হয়েছে। এরপর শিবা আসমিকে অনুরোধ করে। তখন আসমি নিজেই রাজেশকে বাথরুমে নিয়ে যায় এবং সে নিজেই রাজেশের প্যান্টের চেইন পর্যন্ত খুলে দেয়। এরপর আমরা দেখি এবং হঠাৎ শিবার ফোন কল বাজতে শুরু করে। শিবা ফোন ধরেই দেখে ইন্দু কল করেছে। ইন্দু বাহিরে একটি গুরুত্বপূর্ণ কাজে যাবে আর হঠাৎ তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তাই সে শিবার গাড়িটা নিতে আসছে। শিবা ইন্দুকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে এবং সে যেন বাসায় না আসে এজন্য আটকানোর চেষ্টাও করে, তবে ইন্দু কোনো কথা না শুনেই ফোন কেটে দেয়। এই সময় রাজেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে সে পা পিছলে পড়েও যায়। এরপর আসমি আবার রাজেশকে ধরে চেয়ারে বেঁধে ফেলে। এরপর শিবা এসে আসমিকে বলে, কিছুক্ষণের মধ্যেই ইন্দু আসবে,
আমাদের বাড়িতে গাড়ি নিতে। ইন্দু কল করেছিল। এটা শুনে আসমি বলে, তুমি দ্রুত রাজেশকে স্বীকার করে নিতে বলো, আর সেটা তুমি ভিডিও করো। এরপর শিবা তার বসের কাছে যায় এবং তাকে স্বীকার করে নিতে বলে। তবে রাজেশ কোনো কিছুই স্বীকার করতে চায় না। এরপর শিবা রাজেশকে বলে, আসমি প্রচণ্ড রেগে আছে, আপনি যদি স্বীকার না করেন তাহলে আপনাকে গুলি করে মেরে দেবে, আমার কিছুই করার থাকবে না। তাই মিথ্যা মিথ্যা হলেও আপনি স্বীকার করেন, আমি ভিডিও করছি, আমি কথা দিচ্ছি এই ভিডিও আসমিকে দেব না। এরপর রাজেশ রাজি হয়। রাজেশ জবানবন্দি দিতে শুরু করে আর শিবা তা ভিডিও করতে থাকে। রাজেশ বলে, আমি আসমিকে 2016 সালে কিডন্যাপ করি আর একটি ঘরে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে রাখি। এটা শুনে আসমি অনেক রেগে যায় আর বলে, তুমি মিথ্যা বলবো না একদম, তুমি আমার সাথে যা যা করেছো শুধু সেগুলোই বলো। এসব বলতে বলতেই আচমকা রাজেশ আসমির হাত থেকে বন্দুক কেড়ে নেয় আর শিবার মাথায় ধরে তাকে মেরে ফেলার থ্রেট দিতে থাকে। রাজেশ কয়েকটা ফাঁকা গুলি করে, যার কারণে গুলি শেষ হয়ে যায়। তখন হঠাৎই শিবা ও রাজেশ কারেন্ট শক খেয়ে নিচে পড়ে যায় আর তারা তাদের জ্ঞানও হারিয়ে ফেলে। এরপর আসমি আবারও রাজেশকে চেয়ারে বেঁধে ফেলে আর তাকে জিজ্ঞেস করতে থাকে, সেই ঘরটা কোথায় যেখানে তুই আমাকে আটকে রেখেছিলি। এরই মধ্যে হঠাৎ শিবা বলে, রাজেশের একটা পুরাতন গেস্ট হাউস আছে, আমরা একটি চেক আপ করে দেখতে পারি সেখানে কিছু পাওয়া যায় কিনা, আমরা কোনো প্রমাণ সেখানে পেলেও পেতে পারি। এরপর তারা রাজেশকে গাড়িতে তুলে সেই পুরনো গেস্ট হাউসে যায়। আসমি রাজেশের মাথায় গুলি তাক করে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই গেস্ট হাউসে পৌঁছে যায়। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করতে থাকে এমন কোনো রুম আছে কিনা সেখানে। তারপর সত্যি সত্যি তারা সেই রুমটি খুঁজে পায় যেখানে আসমিকে বছরের পর বছর আটকে রেখেছিল। এরপর তারা সেখানে একটি মেয়েকে দেখতে পায় যাকে রাজেশ আটকে রেখেছে। এটা দেখে শিবা খুব রেগে যায়, রাজেশের গলা চেপে ধরে, তবে তাকে মারতে পারে না। এরপর সে আসমিকে বলে, তুমি তাকে গুলি করে মেরে ফেলো। এরপর আসমি গুলি করে রাজেশকে মেরে ফেলে। এরপর তারা দুজনই বাসায় ফিরে আসে আর আসমি শিবাকে জিজ্ঞেস করে, রাজেশের মারা কি আদৌ তার ঠিক হয়েছে? এটা শুনে শিবা বলে, তুমি সঠিক কাজটাই করেছো, আমি দুঃখিত, কারণ তখন তোমার কথা বিশ্বাস করিনি। শিবা বলে, সে তোমার সাথে পশুর মতো আচরণ করেছে, এমনকি খাবার পর্যন্ত ফেলে দিয়েছে যা তোমার খেতে হয়েছে। এটা শুনে আসমি বলে, আমি তো কখনো খাবার ফেলে দেওয়ার ব্যাপারে কিছুই বলিনি, তুমি এগুলো কিভাবে জানো? তখন শিবা বলে, রাজেশের সাথে কথা বলতে বলতে রাজেশ এগুলো বলেছে। তখন আসমি বলে, আমি তো এই ধরনের কোনো কথাই শুনিনি রাজেশের মুখে। এরপর শিবা কি বলবে বুঝতে না পেরে টেবিলের ওপর থাকা পিস্তল নিতে চাই আর পিস্তলটি নিচে পড়ে যায়। এরপর আমরা দেখি তাদের দুজনের মধ্যে মারামারি বেঁধে যায় আর এক পর্যায়ে শিবা আসমির গলা চেপে ধরে। এমন সময় আসমি হাতে একটা ছুরি পায় আর এটি সে শিবার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। শিবা তখন আসমিকে প্রচন্ড জোরে চড় মারে আর চড় খেয়ে আসমি জ্ঞান হারিয়ে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখি আসমি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় আছে আর তখনই শিবা আসমিকে আসল ঘটনা বলতে শুরু করে। কলেজে থাকতে শিবা আসমিকে অনেক ভালোবাসতো এবং তাকে বিয়েও করতে চেয়েছিল, তবে আসমি কখনোই রাজি হয়নি আর এই কারণেই শিবা রেগে গিয়ে তাকে কিডন্যাপ করে বছরের পর বছর আটকে রাখে আর তার সাথে প্রতিনিয়ত খারাপ কাজ করতে থাকে। তবে সে যেন ধরা না পড়ে যায় এজন্য সে তার বস রাজেশের মতো আচরণ করে আসমির সাথে। শিবা রাজেশের সবকিছুই নকল করে আসমির সাথে, এমনকি সে রাজেশের কণ্ঠ নকল করে রাজেশের মতো করেই আসমির সাথে কথা বলতো। গীতার শ্লোক পড়া, বুকের কালো দাগ সম্পর্কে বলা, সে এগুলা করেছিল যাতে তার উপর কোনো সন্দেহ না করে আসমি রাজেশের উপর সব সন্দেহ করে। 4 বছর ধরে সে আসমিকে ইচ্ছামতো ব্যবহার করার পর তার মনে হয় শুধু শরীর নয়, আসমির মনটাও তার পাওয়া দরকার। আর এ কারণেই শিবা আসমির বাবা মাকেও মেরে ফেলে, কারণ আসমি যদি একা হয়ে যায় সে তার কাছেই ফিরে যাবে। এরপর শিবা আসমিকে ছেড়ে দেয় আর সবকিছু তার প্ল্যান মতোই হতে থাকে, এমনকি তাদের বিয়েটাও হয়ে যায়। তবে সমস্যাটা বাধে, আসমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। তাই শিবা ভাবে আসমি যদি তার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিতে পারে তাহলে হয়তো সে স্বাভাবিক হয়ে যাবে। আর এ কারণেই সে মূলত তার বস প্রফেসরকে দাওয়াত দেয়। এরপরের ঘটনা আপনাদের সকলেরই জানা। আসমি শিবার বস রাজেশকেই সন্দেহ করে এবং তাকে মেরেও ফেলে। এমন সময় হঠাৎই শিবা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আসমি তার মাথার ক্লিপ দিয়ে হাতের হ্যান্ডকাফ খুলে ফেলে এবং সে শিবাকে সেই ঘরের মধ্যে ফেলে রাখে যেখানে সে 4 বছর ধরে বন্দী ছিল। শিবার যখন জ্ঞান ফেরে সে দেখে তার পায়েও সেই ডিভাইস লাগানো আছে। সেও অনেক চেষ্টা করে খুলতে, কিন্তু খুলতে পারে না। এমনকি সে রুম থেকে বের হতে চেষ্টা করেও কারেন্ট শক খেয়ে সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় আজকের মুভি। বন্ধুরা, আজকের সিনেমাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।